বাংলা কথা সাহিত্যে প্রভাত কুমার মুখোপাধ্যায় এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। ব্যক্তিগত জীবনে তিনি বেশ কয়েকটি মনে রাখার মতো ছোট গল্প, উপন্যাস এবং প্রবন্ধ রচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, তোমার গল্পগুলো ভারী ভালো, হাসির হাওয়ায় কল্পনার ঝোঁকের পালের ওপর পাল তুলিয়া একেবারে হু হু করিয়া ছুটিয়া চলিতেছে। কোথাও কিছুমাত্র ভার আছে বা বাধা আছে তাহা অনুভব করিবার জো নাই। নমস্কার বন্ধুরা, আমি সেবিকা। আমার আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প পোস্টমাস্টার। খড়ে ছাওয়া গ্রাম্য পোস্ট অফিসের ভেতরে নরবরে টেবিলের সামনে হাত ভাঙা চেয়ারের ওপরে বেগনি রঙের আলোয়ান গায়ে ওই যে যুবকটি বসিয়া কাজ করিতেছে, ওই এখানকার পোস্টমাস্টার বা ডাকবাবু বিমল চন্দ্র গঙ্গোপাধ্যায়। ঘড়িতে ঢং ঢং করিয়া 10টা বাজিতেই বাহিরে ঝমঝম শব্দ শোনা গেল। রানার ডাক লইয়া আসিয়াছে। রানার প্রবেশ করিয়া ডাকের ব্যাগটি টেবিলের ওপর রাখিল। বাবুকে প্রণাম করিয়া কপালের ঘাম মুছিল। ডাকবাবু ব্যাগের শিলমোহর পরীক্ষা করিয়া দেখিলেন। রানার তখন তামুক খাইতে বাহিরে চলিয়া গেল। অফিস গৃহ এখন জনশূন্য। পিয়নেরা রান্না খাওয়া সারিয়া লইতেছে। খানিক পরে আসিয়া জুটিবে এবং নিজ নিজ বিটের চিঠি, মানি অর্ডার, রেজিস্ট্রারি ইত্যাদি বুঝিয়া লইবে। ব্যাগটি কাটিয়া বিমল উহা টেবিলের উপর উপুর করিয়া ধরিল। চিঠিপত্র, পার্সেল প্রভৃতির সঙ্গে একটি প্রসিদ্ধ মাসিক পত্রের 5-6টা বিভিন্ন প্যাকেটও বাহির হইল। একটা প্যাকেট লইয়া বিমল তাহার দেরাজের মধ্যে রাখিল। ইহা সে বাসায় লইয়া যাইবে এবং আহারাদির পর শয়ন করিয়া খুলিয়া গল্প ও প্রেমের কবিতাগুলির রসাস্বাদন করিতে করিতে ঘুমাইয়া পড়িবে। তারপর চিঠির গাদা পরীক্ষা করিতে লাগিল। তাহার মধ্যে হইতে 4-5খানি বাছিয়া লইয়া দেরাজের মধ্যে লুকাইয়া রাখিল। এগুলি সমস্তই খামের চিঠি, পুরুষের হস্তাক্ষরে স্ত্রীলোকের নামে ঠিকানা লেখা। এগুলিও সে বাসায় লইয়া গিয়া জল দিয়া খুলিয়া পাঠ করিবে। শুধু প্রেমের গল্প কবিতা নয়, প্রেমের চিঠি পড়িতেও বিমল অত্যন্ত ভালোবাসে। এটা সে একটা নির্দোষ আমোদ বলিয়াই মনে করে, কারণ চিঠিগুলি সে নষ্ট করে না, আবার জুড়িয়া পরদিন ছাপ মোহর লাগাইয়া বিলির জন্য দিয়া থাকে। 6 মাসের অধিক কাল বিমল এখানে আসিয়াছে। প্রত্যহই এইরূপ চিঠি অপহরণ করে। এটা তাহার একটা নেশার মতো দাঁড়াইয়া গিয়াছে। 10:30 বাজিল। পিয়নরা একে একে আসিয়া টেবিলের উভয় পার্শ্বে বসিয়া গেল। বিমল তাহাদের মধ্যে বিভিন্ন গ্রামের পত্রাদি বন্টন করিয়া দিতে লাগিল। এই অবসরে আমরা এই মহাপুরুষের কিঞ্চিত পূর্ব পরিচয় দিয়া রাখি। বিমলের নিবাস যশোর জেলার কোনো এক গণ্ডগ্রামে। তথা একটি হাই স্কুল আছে। সেই স্কুলের উপরের ক্লাসগুলির প্রত্যেকটিতে 2-3 বৎসর করিয়া কাটাইয়া বিমল যখন প্রবেশিকা পরীক্ষা দিতে উদ্যত হইল, তখন তাহার গোঁফ দাড়ি বেশ স্পষ্ট হইয়া উঠিয়াছে এবং বয়স হইয়াছে 22 বৎসর। গ্রামের লোকে সে সময় বলিয়াছিল, বিমল যেদিন পাশ করবে সেদিন পূবের সূর্যি পশ্চিম দিকে উঠবে। এইরূপ মন্তব্যে যথেষ্ট কারণও বিদ্যমান ছিল। গ্রামের যত বকাটে ছোকরাই ছিল বিমলের বন্ধু। শখের থিয়েটার দলের সেই ছিল প্রধান পাণ্ডা এবং গঞ্জিকার সেবন তো অনেকদিন হইতেই চলিতেছিল। ইদানিং থিয়েটারে রিহার্সালে যে বোতলও গোপনে আমদানি হইত, তাহার বিশ্বাসজনক প্রমাণও আছে। কিন্তু যে ঘটনা অভাবনীয় তাহাই ঘটিয়া গেল। গেজেট বাহির হইলে দেখা গেল বিমল 3য় বিভাগে পাশ হইয়াছে। অতএব সূর্যদেব গ্রামের লোকেরা ভবিষ্যৎবাণীর কোনো খাতিরই করিলেন না। বিমল ছোকরাটি দেখিতে বেশ সুপুরুষ, কিন্তু তাহার মন্দ স্বভাবের জন্য আজিও বিবাহ হয় নাই। সংসারে তাহার মা ও জ্যাঠাইমা উভয় বিধবা,
একটি ছোট ভাই এবং একটি বিধবা ভগিনী ও দুইটি জ্যাঠতুতো ভাই বর্তমান। বড়টি স্থানীয় জমিদারিতে কাছারির সামান্য বেতনে সুপারনবিসের কর্ম করে। ছোট ভাই দুটি স্কুলে পড়ে। বিমলেরও এখন অর্থ উপার্জন করা আবশ্যক হইয়া পড়িল। সামান্য যাহা জোতজমা আছে তাহাতে সংসার চলে না। তাহার এক আত্মীয়ের সঙ্গে 24 পরগনার পোস্টাল সুপারিনটেন্ডেন্ট বাবুর বিশেষ হৃদ্যতা ছিল। তাহারই সুপারিশে সে ডাক বিভাগে কর্ম পায়। আলিপুরের হেড অফিসে বৎসরখানেক শিক্ষানবিশী এবং একট্রেনে করিয়া আজ 6 মাস হইল সে এই মহেশপুর ডাকঘরের সাব পোস্টমাস্টার হইয়া আসিয়াছে। হেড অফিসে থাকিতে 5 জন উপরওয়ালার অধীনস্থ হইয়া কর্ম করিতে বিমলের মোটেই ভালো লাগিত না। এখানে আসিয়া সে স্বাধীন হইয়াছে। সরকারি বাসাটি ভালো, পিয়নের আজ্ঞাবাহী, খাদ্যদ্রব্যাদি সুলভ, এমনকি পল্লিগ্রাম হইলেও এখানে বিলাতি পাওয়া যায়, তবে সোডা পাওয়া যায় না, জল মিশাইয়া খাইতে হয়, এই যা একটু অসুবিধা। সুতরাং মোটের উপর বিমল এখানে ভালোই আছে বলিতে হইবে। গ্রামের ডাকঘর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানা। পিয়নগণ স্ব ব্যাগ ভরিয়া পত্রাদি লইয়া রওনা হইয়া গেলে বিমল অপহৃত মাসিক পত্রখানি এবং চিঠিগুলি হাতে করিয়া অফিস ঘর হইতে বাহির হইয়া তাহাতে তালাবন্ধ করিল। বাসায় প্রবেশ করিয়া উঠান হইতে বলিল, বাবুন মা, রান্নার কত দূর? একজন বসিয়সী ব্রাহ্মণ বিধবা রান্নাঘর হইতে বাহির হইয়া বলিল, রান্না আমার শেষ হয়েছে, তুমি চান করে এসো বাবা। ইহার বাড়ি এই পাড়াতেই, বড় গরিব, মাত্র 4টি টাকা বেতনে বিমলকে 2 বেলা রাঁধিয়া খাওয়াইয়া যান। বিমল নিজ ঘরে গিয়া চিঠিগুলি ও মাসিক পত্রখানি বালিশের নিচে গুজিয়া কোট খুলিয়া রাখিয়া একটা শিশি হইতে কিঞ্চিত তেল ঢালিয়া মাথায় দিয়া সাবান, গামছা ও বস্ত্র লইয়া নিকটস্থ পুষ্করিণীতে স্নান করিতে গেল। স্নান করিয়া আসিয়া ভিজা কাপড়খানি শুকাইতে দিয়া জামা পরিয়া আশি চিরুনি ও বুরুশ লইয়া পরিপাটি রূপে নিজের কেশ সংস্কার করিল। তারপর রান্নাঘরের বারান্দায় বিছানো আসনখানির উপর বসিয়া ভোজনে প্রবৃত্ত হইল। বিমলকে খাওয়াইয়া বামুনমা যখন চলিয়া গেলেন তখন বেলা প্রায় 12টা। বিমল পান চিবাইতে চিবাইতে সদর দরজা বন্ধ করিয়া আসিয়া শয়ন ঘরে প্রবেশ করিল। 1 গ্লাস জল, একখানি ছুরি লইয়া সজ্জা পার্শ্বস্থ ছোট টেবিলখানির ওপর রাখিয়া বিছানায় বসিয়া বালিশের তলা হইতে মাসিক পত্র ও চিঠিগুলি বাহির করিল। জলে আঙুল ভিজাইয়া প্রত্যেক চিঠির মুখে বেশ করিয়া বুলাইয়া সেগুলি সারবন্দি টেবিলের উপর রাখিয়া মাসিক পত্রখানির মোড়ক ছিঁড়িয়া ফেলিল। পাতা উল্টাইতে উল্টাইতে মাঝে মাঝে চাহিয়া দেখিতে লাগিল কোনো চিঠির মুখের জল শুষ্ক হইয়াছে কিনা। মাঝে মাঝে সেগুলির মুখ আবার ভিজাইয়া দিতে লাগিল। যখন বুঝিল এইবার সময় হইয়াছে তখন মাসিক পত্রখানি রাখিয়া ছুরির ফলা চিঠির মুখে ঢুকাইয়া উল্টা দিকে চাপ দিয়া একে একে চিঠিগুলি খুলিয়া ফেলিল। প্রথম চিঠিখানি বাহির করিয়া দেখিল তাহার সহিত একখানি 10 টাকার নোট। বিমল আপন মনে বলিতে লাগিল, বাহ, আজ বউনি মন্দ নয়। নোটখানি বালিশের তলায় গুজিয়া রাখিয়া চিঠির ভাঁজ খুলিল। প্রাণেশ্বরী বলিয়া সম্বোধন। বিমল সাগ্রহে চিঠিখানি পড়িতে লাগিল। কলিকাতা নিবাসী বিরহী স্বামী স্ত্রীর বিরহ যন্ত্রণার অনেক বর্ণনা করিয়াছে। লিখিয়াছে, বড়দিনের ছুটিতে বাড়ি আসিয়া তাহার হৃদয়েশ্বরীকে হৃদয়ে ধরিয়া সকল জ্বালা নির্বাণ করিতে পারিবে, সেজন্য দিন গণনা করিতেছে। প্রথম মাসের মাহিনা পাইয়া খোকার দুধ খরচের জন্য 10 টাকা পাঠাইতেছে।
এ ব্যক্তির আরও একখানি চিঠি পূর্বে বিমল পাঠ করিয়াছিল। সে জানিত লোকটি কলকাতায় চাকরির জন্য উমেদারি করিতেছিল। এ পত্রখানি রাখিয়া বিমল দ্বিতীয় পত্রখানি খুলিল। পূজনীয়া পিসিমা সম্বোধন দেখিয়া ধুত্তর বলিয়া সক্রোধে চিঠিখানি বিছানার উপর ফেলিয়া তৃতীয় পত্রখানি উন্মোচন করিল। এই লোকের চিঠিও মাঝে মাঝে পড়িয়াছে, তাহা হইতে ইহাদের পূর্ব কথা কিছু কিছু সে অবগত ছিল। মেয়েটির নাম চারুশীলা। সে বিধবা, বোধহয় বাল্য বিধবা। এই মহেশপুর গ্রামের দক্ষিণে রসুলপুরে তাহার বসতি। খুব সম্ভব এ স্থানে তাহার শ্বশুরালয়। তাহার পিত্রালয় কলকাতায়। কলিকাতা নিবাসী এই পত্রলেখকের সহিত তাহার প্রণয় সংঘটিত হয়। পত্রলেখককে পত্র শেষে কখনো নিজের নাম স্বাক্ষর করিতে দেখিয়াছে বলিয়া স্মরণ হয় না। সে সহি করে তোমার প্রেমাকাঙ্ক্ষী, তোমার ভালোবাসা, তোমার সে, এইরূপ যত সব মাথামুন্ডু। বিগত 3-4 মাস হইতে ইহাদের এইরূপ প্রেমপত্র চলিতেছে। তবে মেয়েটির লেখা চিঠি বিমল কখনো দেখিবার সুযোগ পায় নাই। নাম না জানাতে রওনা চিঠিগুলির মধ্যে হইতে সেখানে বাছিয়া বাহির করা শক্তও বটে, এবং সময়ও পাওয়া যায় না, কারণ ভিন্ন গ্রামের ডাক বাক্স হইতে পিয়নরা চিঠি ঝাড়িয়া আনিবার সময় ডাকঘরে অনেক লোকজন থাকে। ছাপ মোহর দিয়া ব্যাগ ভর্তি করিবার ধুম পড়িয়া যায়। বিমল সাগ্রহে পত্রখানি পাঠ করিল। তাহাতে এইরূপ লেখা ছিল, কলিকাতা 22শে অগ্রহায়ণ। আমার হৃদয়েশ্বরী, গতকল্য তোমায় একখানি পত্র লিখিয়াছি, তাহা তুমি পাইয়া থাকিবে। তাহাতে লিখিয়াছিলাম, আমি আগামী শনিবার গিয়া তোমায় লইয়া আসিব, কিন্তু শনিবারে যাওয়ার সুযোগ করিতে পারিলাম না। পরদিন অর্থাৎ রবিবার দিন আমি নিশ্চয়ই যাইব, তাহাতে কোনো সন্দেহ নাই। তুমি পূর্ব পরামর্শ মতো রাত্রি ঠিক 12টার সময় তোমাদের বাড়ির পশ্চিমে ওই শিব মন্দিরের সম্মুখে আসিয়া দাঁড়াইবে। আমি মন্দিরের পার্শ্বস্থ সেই বটবৃক্ষের ছায়ায় লুকাইয়া থাকিব, এবং তুমি আসা মাত্র তোমাকে সঙ্গে করিয়া কলকাতায় লইয়া আসিব। যানবাহনাদির কিরূপ বন্দোবস্ত করিয়া উঠিতে পারিব তাহা এখনো বলিতে পারি না। হয়তো হাটিয়াই উভয় স্টেশনে গিয়া ট্রেনে উঠিব। বিদ্যাসাগর মহাশয়ের আইন অনুসারে আমাদের বিবাহের সমস্ত আয়োজন আমি করিয়া রাখিয়াছি। পুরোহিত ঠিক হইয়াছে, সোমবার দিন আমি যথাশাস্ত্র তোমার পানি গ্রহণ করিব। এ সম্বন্ধে আমি উকিল ব্যারিস্টারগণের পরামর্শ লইয়াছি। তাহারা বলেন, যদি তোমার শ্বশুরকুলের কেহ এই লইয়া আমার উপর মামলা মোকদ্দমা করিতে উদ্যত হয়, তবে তোমার বয়স 16 বৎসর অধিক হইয়াছে এবং স্বেচ্ছায় আমার সঙ্গে আসিয়াছিলে, ইহা প্রমাণ করিতে পারিলেই কেহ আমাদের কেশাগ্রহ স্পর্শ করিতে পারিবে না। সেই জন্য আমি জন্ম মৃত্যু রেজিস্ট্রারি অফিস হইতে তোমার জন্মদিনের সার্টিফিকেট নকল পর্যন্ত আদায় করিয়া আনিয়াছি। সুতরাং সকল দিকেই আটঘাট বাধা রহিল। রবিবার সন্ধ্যায় ট্রেনে আমি রওনা হইয়া স্টেশনে নামিয়া রাত্রি 10টার মধ্যেই তোমাদের গ্রামে প্রবেশ করিতে পারিব। ভগবানের নাম স্মরণ করিয়া গৃহের বাহির হইও। আশা করি তাহার আশীর্বাদে আমাদের মিলনের পথ সকল বাধা ভিন্ন অপসারিত হইবে। অধিক আর কি লিখিব? আমার শূন্য গৃহে আসিয়া তুমি লক্ষ্মীরূপে অবতীর্ণা হও, আমার শূন্য হৃদয়ে বসিয়া আমায় চির সুখী করো। ইতি তোমার মঞ্চর। এই পত্রখানি পড়িয়া বিমল আপন মনে বলিয়া উঠিল, কি চমৎকার! এ যে রীতিমতো নোভেলি ব্যাপার। বাহ বাহ, क्या मजादार, क्या तोहफा! वाह वाह चारुशीला, ब्रावो ब्रावो, जीते रहो बाबा। 3 cheers for চারুশীলা। বাহ বাহ, বরের কাছে যাবে তুমি? মাইকেল তো বিধানই দিয়ে গেছে, যে যাহারে ভালোবাসে সে যাইবে তাহার পাশে।
ব্রজাঙ্গনা কাব্য দেখো। গড ব্লেস দি হ্যাপি পেয়ার। তোমাদের বিয়েতে আমার নেমন্তন্ন করবে না বাবা, একটু লুচি খেয়ে আসতুম। অতঃপর বিমল বাকি পত্র দুইখানি পড়িয়া দেখিল। এ দুইখানি মামুলি স্বামীর মামুলি প্রেমের চিঠি। তাহাতে প্রেমের চেয়ে ঘরকন্যার কথাই বেশি, কোনো বিশেষত্ব নাই। বিমল এই 6 মাসের মধ্যে বৈধ ও অবৈধ সহস্রাধিক প্রেমপত্র পড়িয়াছে। সে জানে বৈধ প্রেমের চিঠি অপেক্ষা অবৈধ প্রেমের চিঠিতেই বেশি মজা থাকে। পত্রগুলি আবার জুড়িয়া রাখিয়া বিমল মাসিক পত্রখানি পড়িতে আরম্ভ করিল। পড়িতে পড়িতে ক্রমে উহা তাহার হাত হইতে খসিয়া পড়িল। সে তখন পাশ ফিরিয়া পাশের বালিশে পা দিয়া আরামে ঘুমাইতে লাগিল। রানা গ্রামের ডাকঘর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে, কিন্তু তার খবর কে রাখে? অপরাহ্নকালে বিভিন্ন গ্রাম হইতে পিয়নেরা ফিরিয়া আসিলে বিমল তাহাদের নিকট হইতে মানি অর্ডার, রেজিস্ট্রারি প্রভৃতি রসিদ দেখিয়া লইয়া খাতাপত্র লিখিতে আরম্ভ করিল। কার্য শেষ হইলে ভৃত্যকে বলিল, ওরে যা দেখি হরেনসার দোকান থেকে 1 বোতল বিয়াইব নিয়ে আয়, চাদরে বেশ করে লুকিয়ে আনবি, বুঝেছিস? আর করিমদ্দিকে একবার আমার কাছে ডেকে দিয়ে যাস। বলিয়া বিমল সরকারি তহবিল হইতে ভৃত্যের হস্তে 6টি টাকা দিল। কিয়ৎক্ষণ পরে পিয়ন করিমউদ্দি শেখ আসিয়া বলিল, হুজুর ডেকেছেন? বিমল বলিল, হ্যাঁ, আজ একটা ফাউলের কারি বানিয়ে দিতে পারবে হে শেখের পো? করিম বলিল, কেন পারবো না হুজুর। আচ্ছা এই টাকা নাও, বেশ মোটা তাজা দেখে একটা মুরগি কিনে এনো, বেশ করে লঙ্কা বাটা দিও, আমরা বাঙাল মানুষ ঝালটা একটু বেশি খাই। বলিয়া বিমল ক্যাশ হইতে তাহাকেও 1টি টাকা দিল। কাজকর্ম শেষ হইলে ক্যাশ হইতে আরও 3টি টাকা লইয়া দ্বিপ্রহরী লব্ধ সেই 10 টাকার নোটখানি ক্যাশে রাখিয়া ক্যাশ পূরণ করিল। ক্যাশ মিলাইয়া তাহা লোহার সিন্ধুকে বন্ধ করিয়া অফিস ঘরের চাবি দিয়া বিমল বাসায় গেল। তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। বামুন মাকে দেখিয়া বলিল, মা আজ শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে, আজ রাতে আর ভাতটা খাবো না, খান কতক পরোটা ভেজে রেখে যেও, তরকারি ফরকারি কিছু দরকার নেই, খান কতক আলু ভাজা হলেই হবে। বলিয়া সে মুখ হস্ত ধুইতে চলিয়া গেল। মাঝে মাঝে বিশেষ বেতন পাইবার পর 2-4 দিন বিমলের এরূপ গা ম্যাজম্যাজ করিয়া থাকে এবং রাতে ভাতের পরিবর্তে লুচি বা পরোটা ফরমাস করে। মুখ হাত ধুইয়া আসিয়া বিমল 1 পেয়ালা চা পান করিয়া পান মুখে দিয়া ঘোষেদের বৈঠকখানায় পাশা খেলিতে গেল। প্রত্যহই এরূপ যায়। রাত্রি 8টা বাজিতেই বামুন মা পরোটা ও আলু ভাজা বিমলের শয়ন ঘরে ঢাকিয়া রাখিয়া বাড়ি চলিয়া গেলেন। অর্ধঘণ্টা পরে বিমল বাসায় আসিয়া রামচরণ ভৃত্যকে জিজ্ঞাসা করিল, করিমদ্দি এসেছিল? রামচরণ বলিল, আজ্ঞা হ্যাঁ, ওই রেখে গেছে। বিমল দেখিল একটি এনামেলের বড় বাটিতে তাহার আকাঙ্ক্ষিত ফাউল কারি ঢাকা রহিয়াছে। বিমল তখন ভৃত্যকে রাতের মতো বিদায় দিয়া সদর দরজা বন্ধ করিয়া শয়ন ঘরে আসিয়া প্রবেশ করিল। দেয়ালে একটি ল্যাম্প জ্বলিতেছিল। তাহার আলো বাড়াইয়া দিয়া যথাস্থান হইতে বোতল, গ্লাস এবং কাক ইস্ত্রু বাহির করিয়া শয্যা পার্শ্বস্থ টেবিলের ওপর রাখিল। জুতা মোজা ত্যাগ করিয়া বিছানার ধারে বসিয়া বোতলটি খুলিয়া ফেলিল। 1 গ্লাস পান করিয়া বেহালাটি পাড়িয়া তাহাতে ছড়ি দিতে লাগিল। একটা গদ বাজাইয়া আর 1 গ্লাস পান করিয়া বেহালা যথাস্থানে রাখিয়া ভাবিল, সেই মজার চিঠিখানা আর একবার পড়িতে হইবে। দেয়াল আলমারি খুঁড়িয়া চিঠিগুলি বাহির করিয়া চারুশিলার খানি বাছিয়া লইল। বলিল, এ জুড়ে ফেলেছি দেখছি, কুছ পরোয়া নেই, ফের খুলব। বলিয়া টলিতে টলিতে বিছানায় আসিয়া বসিল। চিঠিখানাকে সামনে ধরিয়া বলিল, কি চাঁদ, জল খাবে
না ব্র্যান্ডি বলিয়া গ্লাসে খানিক ব্র্যান্ডি ঢালিয়া আঙুলে একটু লইয়া চিঠির মুখ ভিজাইয়া বলিল, যা বেটা, তোর চিঠি জন্ম সার্থক হয়ে গেল। পরে ব্র্যান্ডিটুকু পান করিতে করিতে চিঠিখানি খুলিতে চেষ্টা করিতেই উহার মুখ ছিঁড়িয়া গেল। চিঠিখানি ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া বলিল, ছিঁড়ে গেলি, কাল বিলি হবে কি করে রে শালা বলিয়া খাম হইতে চিঠি বাহির করিয়া খামখানা ছিঁড়িয়া মেঝের উপর ফেলিয়া বলিল, জাহান্নামে যা। চিঠি খুলিয়া পড়িল, আমার হৃদয়েশ্বরী। চিঠি রাখিয়া নিজ বক্ষে হাত দিয়া চক্ষু মুদিয়া অভিনেতার ভঙ্গিতে বলিতে লাগিল, হৃদয়েশ্বরী, হৃদয় জ্বলে গেল, পুড়ে গেল, কাক হয়ে গেল, আর একটু খাই বলিয়া চক্ষু খুলিয়া গ্লাসের বাকিটুকু পান করিয়া পত্রখানি কুড়াইয়া লইয়া আবার পড়িতে আরম্ভ করিল। কিন্তু জিহ্বা তখন তাহার জড়াইয়া আসিয়াছে। তাছাড়া নেশা হইলে সে আর স উচ্চারণ করিতে পারিত না, স্থানে ছ বলিত। একটি কথায় জোর দিয়া পড়িতে লাগিল, কিন্তু শনিবারে যা সুবিধা করিতে পারলাম না, পরদিন অর্থাৎ রবিবারে আমি নিশ্চয় যাইব, তাতে কোনো সন্দেহ নাই। তুমি পূর্ব পরামর্শ মতো রাত্রি ঠিক 1টার সময় তোমাদের বাড়ির পশ্চিমে সেই শিব মন্দিরের সম্মুখে আসিয়া দাঁড়াইবে। চিঠি রাখিয়া আর কিঞ্চিত পান করিয়া গম্ভীর মুখে কি ভাবিতে লাগিল। অর্ধমুদিত নেত্রে মাথাটি নাড়িতে নাড়িতে বলিতে লাগিল, এ চিঠি তো তুমি পাবে না মনি, খামখানায় যে ছিঁড়ে ফেলেছি। আগেকার চিঠির মতো তুমি শনিবার রাত 12টায় এসে শিব মন্দিরে দাঁড়াবে তো? আর তার আচ্ছা পথ চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশেষে ক্লান্ত হয়ে বসে পড়বে, বসে বসে শুয়ে পড়বে, কিন্তু সে তো আর আসবে না। অলরাইট অলরাইট, আমি যাব গিয়ে তোমায় বলবো, উঠো উঠো সুন্দরী, তব পদস্পর্শযোগ্য নয় এ ধরনী। তুমি কেন ধুলায় পতিত? তুমি চলো, আমার সঙ্গে চলো, চলো দেখি, তুমি আমার হৃদয় ছড়ি হবে। হৃদয় ছড়ি না ছুরি? হৃদয় ছুরি হয়েও না বাচ্চা, দোহাই দোহাই বলিয়া চক্ষু খুলিয়া আপন রসিকতায় মুগ্ধ হইয়া বিমল একটু হাসিল। গ্লাসের বাকিটুকু পান করিয়া সে আবার চিঠিখানি লইয়া পড়িতে বসিল। আমার শূন্য ঘরে আসিয়া তুমি লক্ষ্মী রূপে অবতীর্ণ হও, আমার শূন্য হৃদয়ে বসিয়া আমায় চির সুখী করো। ভগবানের নাম স্মরণ করিয়া গৃহের বাইরে হইও, আশা করি তাহার আশীর্বাদে আমাদের মিলনের সকল বাধা বিঘ্ন অপসারিত হইবে। চিঠি রাখিয়া বিমল বলিতে লাগিল, উত্তম কথা, কিন্তু দাদা, তোমার হৃদয় কি খালি শূন্য? আমার যে তাই ভাই,
আমার সব শূন্য, সব শূন্য, আমার হৃদয় শূন্য, প্রেম নেই, গৃহ শূন্য, স্ত্রী নেই, বাক্স শূন্য, টাকা নেই, আমার সব শূন্য। আমার বোম বোম ভোলানাথ। শনিবার রাত 12টায় আমি যাব তোমার মন্দিরের কাছে বটগাছের নিচে লুকিয়ে থাকবো। চারু ছেলেকে নিয়েছে আমার শূন্য ঘর, শূন্য হৃদয় পূর্ণ করব। তুমি হচ্ছ বিঘ্ন বিছানানির বাপ, তাকে সাবধান করে দিও। যদি কোনো বাধা বিঘ্ন ঘটে, তোমার জ্যেষ্ঠ পুত্রকে এর জন্য রেসপন্সিবল হতে হবে। এই সব কথা আমি বলে রাখলাম। বলিয়া বিমল বীর রসের সহিত বিছানায় এক মুষ্টাঘাত করিয়া চক্ষু খুলিল। আরো খানিকটা সুরায় জল মিশাইয়া পান করিয়া হাত নাড়িয়া বক্তৃতার সুরে বলিতে লাগিল, লেডিজ এন্ড জেন্টলম্যান, হ্যালো। তোমরা ভাবছো মাতাল হচ্ছে নানা ভঙ্গি, এখন এবার মদের খেয়ালা এসব বলছে, কাল এসব কিছুই মনে থাকবে না। তা নয়, তা নয়, আমি যাएगा, अलबत जाएगा, ঢেকে যাएगा, আমি চিনতে পারবে না। তারপরে বাছাই এনে তাকে বন্দিনী আদরে যত্নে মিষ্টি কথায় তিন লোককে বশীভূত করতে কতক্ষণ, আর আমার যারাও তো কোনো কাজে লাগবে না নাকি, এখন একটু ছোঁয়া যাক। বলিয়া মাতাল বিছানায় দেহ লুটাইয়া দিয়া নিদ্রা ঘরে অচেতন হইয়া পড়িল। কোথায় রহিল তাহার পরোটা, আর কোথায় রহিল তাহার সাধের ফাউলকারি। খামের ওপর শ্রীমতী চারুশীলা দাসী ঠিকানা লেখা থাকিলেও এবং রসুলপুর গ্রামে যথার্থই একজন দাসী থাকিলেও পত্রখানি তাহার জন্য উদ্দিষ্ট নহে। তাহার নামেই পত্র আসে বটে, কিন্তু পত্র না খুলিয়াই চারুশীলা সেখানি কাপড়ের মধ্যে লুকাইয়া পাশের বাড়িতে তাহার প্রিয় সখী বনলতাকে দিয়ে আসে। ইহাই গোপন বন্দোবস্ত। সব কথা তবে খুলিয়াই বলি। বনলতা বনে জন্মগ্রহণ করে নাই, খাস কলিকাতা শহরে তাহার মাতুলালয়ে জন্মিয়াছিল। বাল্যকাল হইতেই পিতৃমাতৃহীন হইয়া বনলতা মামার বাড়িতেই মানুষ হইতে থাকে। মামা বড়লোক ছিলেন, নিজের মেয়েদের সঙ্গে বনলতাকেও ভালো রূপ লেখাপড়া শিখাইয়াছিলেন। তাহাদের স্বজাতীয় একটি যুবক কলিকাতার মেসে থাকিয়া কলেজে পড়িত, তাহার সহিত বনলতার বিবাহ দিয়াছিলেন। কিন্তু মাস কয়েক পরেই সেই হতভাগ্য যুবক কাক কবলিত হয়। বনলতার মামা অভাগিনী ভাগিনীওকে আরও লেখাপড়া শিখাইতে লাগিলেন। গত বৎসর উইল করিয়া তাহাকে 20,000 টাকার কোম্পানির কাগজ দিয়া ইহধাম হইতে মহাপ্রস্থান করিয়াছেন। যে লোকটি তোমার প্রেমাকাঙ্ক্ষী, মনোচোর ইত্যাদি বলিয়া চিঠি সহি করে, তাহার নাম নরেন্দ্রনাথ মণ্ডল, ইহাদের জ্ঞাতি। সে লোকটি সুশিক্ষিত এবং উদার মতাবলম্বী। ব্রহ্মদেশে সেগুন কাঠের তাহার বিস্তৃত কারখানা আছে, কলিকাতায় তাহার ব্রাঞ্চ আছে। বনলতার মামা শ্রাদ্ধ উপলক্ষেই বার্মা হইতে নরেন কলকাতায় আসে এবং বিধবা বনলতার সহিত পরিচিত হয়। তাহাদের বাড়ি ভিন্ন হইলেও প্রত্যহই এ বাড়িতে আসিতে লাগিল এবং এসব ক্ষেত্রে যাহা হয়, প্রথমে আঁখি মজিল, তারপর মন মজিল। ব্যাপার অবগত হইয়া বনলতার মামাতো ভাইয়েরা
নরেনের সহিত তাহার বিধবা বিবাহ দিতেই কৃত সংকল্প হইলেন। এই খবর কাক মুখে রসুলপুর গ্রামে আসিয়া পৌঁছিল। উইলের সংবাদ পূর্বে পৌঁছিয়াছিল। বনলতার শ্বশুর কলকাতায় গিয়া বনলতার মামাতো ভাইদের ওপর উকিলের চিঠি দিয়া মহা হাঙ্গামা করিয়া বিধবা পুত্রবধূকে উদ্ধার করিয়া আনেন। রসুলপুরে আসিয়া বনলতা প্রথমে অত্যন্ত মেয়মান হইয়া পড়ে। মাসখানেক পরে পাশের বাড়ির সমবয়সী চারুলতার সহিত তাহার সখিত্ব জন্মে। চারু তাহার স্বামীর অভিমতে বনলতার সহিত তাহার হস্তাকাঙ্ক্ষীর পত্র বিনিময়ে এইভাবে সহায়তা করিতে সম্মত হয়। অপহৃত পত্রখানিতে লেখা ছিল, গতকল্য তোমার পত্র লিখিয়াছি যে শনিবার রাত্রে গিয়া তোমায় লইয়া আসিব। সে পত্রখানি যথাসময়ে চারুর হস্তগত হয় এবং যথা নিয়মে বনলতাকে সেখানে সে দিয়াও আসে। অন্যান্য পত্র বনলতা পড়িয়া ছিঁড়িয়া ফেলিত, কিন্তু এ পত্রখানিতে সময়, তারিখ ইত্যাদি লেখা ছিল বলিয়া বাক্সে লুকাইয়া রাখে। বনলতার শাশুড়ি তাহাকে অত্যন্ত সন্দেহের চোখেই দেখিতে থাকেন। তাহার অনুপস্থিতিতে মাঝে মাঝে তিনি তাহার বাক্স পেটরা পর্যন্ত গোপনে খানা তল্লাশি করিতেন, কিন্তু এ পর্যন্ত দোষজনক কিছুই পান নাই। এই পত্রখানি পৌঁছিবার পরদিন দ্বিপ্রহরে বনলতা চারুশীলাদের বাড়ি গিয়াছিল। সেই সুযোগে তাহার শাশুড়ি অন্য চাবি দিয়া তাহার বাক্স খুলিয়া পত্রখানি পাঠ করেন এবং স্বামীকে দেখান। স্বামী বলেন, আচ্ছা, আসুক না পাজি, তাকে উচিত মতো শিক্ষা দেওয়া যাবে। শনিবার দিন বনলতার শ্বশুর তাহার দুইজন বন্ধুকে রাত্রে আহারের জন্য নেমন্তন্ন করেন। শাশুড়ি নানা অছিলায় রান্না বান্নায় বিলম্ব করিলেন। অতিথিদ্বয়ের আহার যখন শেষ হইল তখন রাত্রি 11টা। অন্যদিন রাত্রি 10টা না বাজিতেই বাড়ির সকলে ঘুমাইয়া পড়ে। আজ বনলতা ছটপট করিতেছে, কিন্তু বাড়ির সকলে জাগিয়া। শাশুড়ি ননদেরা তাহাকে চোখে চোখে রাখিয়াছেন। ওদিকে বৈঠকখানা হইতে 12টার কিঞ্চিত পূর্বে বনলতার শ্বশুর তাহার বন্ধুদ্বয় লাঠি দড়ি সঙ্গে লইয়া শিব মন্দিরের পশ্চাতে গিয়া লুকাইয়া রহিলেন। কিছুক্ষণের পরেই ওভারকোট গায়ে, মাথায় মুখে কম্ফোটার জড়ানো বিমল ধীরে ধীরে আসিয়া বটবৃক্ষের অন্ধকার ছায়ায় দাঁড়াইল। ক্ষণ পরেই 3 জন লোক আসিয়া তাহার মাথায়, বুকে, পদদয়ে লাঠি, কিল, চর, ঘুষি ও লাথি মারিতে মারিতে তাহাকে মাটিতে ফেলিয়া দিল। প্রহারের চোটে তৎপূর্বেই বিমল সংজ্ঞাহীন হইয়াছিল। লোক 3 জন তখন অচেতন বিমলের হস্তপদ উত্তম রূপে রজ্জুবদ্ধ করিল। একজন লোক বলিল, বেটা বেঁচে আছে তো না মরেছে? অপর ব্যক্তি তাহার নাকের কাছে হাত দিয়া বলিল, না, নিঃশ্বাস বেশ পড়ছে। প্রথম ব্যক্তি বলিল, এখন কি করা যায় বলো দেখি, এইখানে কি পড়ে থাকবে? না না, আমাদের বাড়ির কাছে কেন? শেষকালে কি কোনো পুলিশি হাঙ্গামায় পড়ব? তবে চলো, বেটাকে নিয়ে খানিক দূরে কোথায় ফেলে রেখে আসা যাক। দেশলাইতে জ্বালো তো, লোকটা কে দেখি। এক ব্যক্তি দেশলাই জ্বালিল। 3 জনেই তখন বলিয়া উঠিল, এ কি, এই যে মহেশপুরের পোস্টমাস্টার। দেশলাই পুড়িয়া গেল। আবার যেমন অন্ধকার তেমনই অন্ধকার। তখন 3 জন ফিসফিস করিয়া পরামর্শ করিতে লাগিল, এ বেটাই বা এখানে এলো কেন? যে বেটার আসবার কথা সেই বা কেন এলো না? তা সে যা হোক, চলো একে মহেশপুরের পোস্ট অফিসের বারান্দায় শুইয়ে দিয়ে আসা যাক। 3 জনে তখন বিমলের অচেতন দেহ বহন করিয়া লইয়া চলিল। পল্লীগ্রামের পথ, রাত্রি দ্বিপ্রহর, রাস্তায় আলো নাই, জনমানবের সঞ্চার নাই। শীতে খোলা বারান্দায় পড়িয়া থাকিয়া ঘণ্টা 2 পরে বিমলের জ্ঞান ফিরিয়া আসিল। সে সেই আবদ্ধ অবস্থায় পড়িয়া পড়িয়াই নানারূপ উপায় ফন্দি চিন্তা করিতে লাগিল। ক্রমে ভোর হইল। একজন পিয়নকে সেই দিকে আসিতে দেখিয়া বিমল তাকে ক্ষীণ কণ্ঠে ডাকিল। পিয়ন আসিয়া বলিল, বাবু,
ব্যাপার কি? বিমল চি চি করিয়া বলিল, ডাকাতি রে ডাকাতি, আগে আমার প্রাণটা বাঁচা। সে ব্যক্তি ছুটিয়া গিয়া অন্যান্য পিয়নকে ডাকিয়া আনিল। সকলে মিলিয়া বিমলের রজ্জু বন্ধন মুক্ত করিয়া দিল। বিমল বলিল, আবার বুক পকেট থেকে যাবি নে, ডাকঘর খোল, খুলে মেঝের ওপর আমাকে শুইয়ে দিয়ে থানায় খবর দিয়ে যা। পিয়নেরা তাহাই করিল। বিমল কাতরাইতে কাতরাইতে বলিল, সব পিয়ন যা, দারোগা প্রথমে তোদেরই জবানবন্দি নেবে কিনা। তাহারা জিজ্ঞাসা করিল, কি বলবো হুজুর? যা জানিস তাই বলবি, বলবি যা দেখেছিস। পিয়নগণ যখন চলিয়া গেল তখন বেশ ফর্সা হইয়াছে। বিমল টলিতে টলিতে উঠিয়া সরকারি লোহার সিন্দুক খুলিল। তাহার মধ্যে নোটে টাকায় 542 ছিল। সেগুলি সমস্ত বাহির করিয়া রুমালে বাঁধিয়া বাসায় গিয়া নিজ ট্রাঙ্কে লুকাইয়া আসিয়া ডাকঘরের মেঝেতে পূর্ববৎ শুইয়া রহিল। 2 দিন পরে কলকাতার কাগজে ছাপা হইল, ভীষণ ডাকাতি, পোস্ট অফিস লুট। বিগত শনিবার রাত্রে 24 পরগনা জেলার অন্তর্গত মহেশপুর গ্রামের পোস্ট অফিসে একটি ভয়ানক ডাকাতি হইয়া গিয়াছে। পোস্টমাস্টার বিমলচন্দ্র গঙ্গোপাধ্যায় রাত্রি 11টার সময় ডাকঘরে বসিয়া হিসাব মেলাইতেছিলেন। পিয়নেরা তৎপূর্বেই চলিয়া গিয়াছিল, সেখানে আর কেহ ছিল না। 5-6 জন যুবক হঠাৎ ডাকঘরের মধ্যে প্রবেশ করিয়া রিভলভার বাহির করিয়া বলে, খবরদার, চিৎকার করিও না, গুলি করিব, লোহার সিন্দুকের চাবি দাও। ইহাতে পোস্টমাস্টার বলেন, তা কখনোই দিব না, প্রাণ দিব, তবু সরকারের টাকা দিব না। একজন যুবক তৎক্ষণাৎ পিস্তলের বাট দিয়া বিমলবাবুর মস্তকে সজোরে আঘাত করে। অপর যুবকগণ তাহাকে জাপটাইয়া ধরিয়া মাটিতে ফেলিয়া তাহার বুকে বসিয়া মুখে কাপড় গুজিয়া মুখ বাঁধিয়া ফেলে। তারপর হস্তপদাদি রজ্জু দ্বারা দৃঢ়ভাবে বদ্ধ করিয়া চাবি খুঁজিতে থাকে। চাবি পাইয়া লোহার সিন্দুক খুলিয়া পূর্বদিনের ক্যাশ 542 টাকা লইয়া সিন্দুক বন্ধ করিয়া পোস্টমাস্টারকে বাহিরের বারান্দায় আনিয়া শোয়াইয়া দেয়। অফিস ঘর তালাবন্ধ করিয়া চাবির গোছা পোস্টমাস্টারের পকেটে ভরিয়া দিয়া তাহারা পলায়ন করে। প্রকাশ, ডাকাতগণের মুখে কালো মুখোশ, গায়ে কালো কোট এবং পায়ে বুট জুতা ছিল এবং তাহারা পরস্পরের মধ্যে কথাবার্তায় মাঝে মাঝে ইংরাজি শব্দ ব্যবহার করিতেছিল। এই ডাকাতি সম্পর্কে গতকাল কলিকাতার কয়েকটি ছাত্রাবাসে খানা তল্লাশি হইয়া গিয়াছে এবং পুলিশ 3 জন যুবককে সন্দেহক্রমে গ্রেপ্তার করিয়াছে। শেষ পর্যন্ত ডাকাতেরা কেহই ধরা পড়ে নাই। বিমল আত্মপ্রাণ তুচ্ছ করিয়া সরকারের টাকা রক্ষা করিতে চেষ্টা করিয়াছিল। এই বিশ্বাসে সদাশয় গভর্নমেন্ট তাহাকে ইন্সপেক্টর পদে উন্নীত করিয়া দিলেন। রবিবার রাত্রে নরেন যথাস্থানে আসিয়া বহুক্ষণ অপেক্ষা করিয়া কলিকাতায় ফিরিয়া যায়। বনলতা পত্রে এখানকার সমস্ত ঘটনা জানাইয়াছিল। মাসখানেক পরে একদিন দিবাদ্বিপ্রহরে বনলতা পলায়ন করিয়া পদব্রজে রেলের স্টেশনে গিয়া নরেনের সঙ্গে মিলিত হয় এবং উভয়ে কলকাতা চলিয়া যায়। তাহার শ্বশুর কলকাতায় গিয়া থানায় এবং উকিল বাড়িতে অনেক ছোটাছুটি করিয়াছিলেন, কিন্তু কিছুই করিতে পারেন নাই। নরেনের সঙ্গে তাহার বিবাহ হইয়া গিয়াছে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।